স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, আপনাদের সাথে আছি সন্ধ্যাটি মজিদ তমা এবং আমি শাফাত বিন ফরিদ। শিরোনামে যেমনটি জানাচ্ছিলাম, ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করছেন প্রধানমন্ত্রী। সরাসরি যাব সেখানে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কিছুক্ষণ আগেই অর্থাৎ ৭টা বাজার সাথে সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। প্রথমে তিনি প্রধানমন্ত্রী হিসেবে শ্রদ্ধা নিবেদন করেছেন এবং এরপর আওয়ামী লীগের সভাপতি হিসেবে দলের সাধারণ সম্পাদক সহ কেন্দ্রীয় নেতাদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং এরপরই কিন্তু তিনি এই স্থান ত্যাগ করেন। এখন এই মুহূর্তে তিনি ধানমন্ডি ৩২ নম্বর ঐতিহাসিক যে বাড়িটি বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত, সেই বাড়িতে তিনি গেছেন আমরা দেখতে পাচ্ছি এবং কেন্দ্রীয় নেতারাও তার সাথে গেছেন এবং এখন গণমাধ্যম কর্মীরা মূলত অপেক্ষা করছেন যে এখানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন। আজকের দিনের যে তাৎপর্য, সেই তাৎপর্য সম্বন্ধে তিনি কথা বলবেন এবং আজকের দিনের যে ঐতিহাসিক প্রেক্ষাপট, সেই বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কথা বলবেন। এই মুহূর্তে প্রধানমন্ত্রী চলে যাওয়ার পর এখানে বলা যায় যে কিছুটা অগোছালো অবস্থা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসার পরে হয়তো কিছুটা শৃঙ্খলা ফিরবে, নেতারা এখানে তাদের প্রতিক্রিয়া জানাবেন। তো এখানকার যে পর্বটি ছিল মূলত আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা নিবেদনের পর্ব ছিল, সেই পর্বটি কিন্তু ইতিমধ্যে শেষ হয়ে গেছে এবং এরপরের যে কর্মসূচিগুলি আছে সেগুলি আজকে মেহেরপুরের মুজিবনগরে, যেখানে ঐতিহাসিক বৈদ্যনাথ তলায় যেখানে মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত স্থাপনা আছে, আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আসছেন এবং তিনি গণমাধ্যমের সঙ্গে তার প্রতিক্রিয়া ব্যক্ত করবেন আজকের দিনের তাৎপর্য তুলে ধরে। আমরা তার কথা শুনতে চলে যাচ্ছি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কথা বলবেন এখন। আমার মোবাইল দাও, যদি আমার মোবাইল দাও, মোবাইল দাও, তালাশ না সেভ করিস আমাকে। আরো বাস কর, ঘরে সেভ কর। তোর পিছনে বড় ডাক্তার আছে জালাল ভাই, জালাল ভাই বুঝতে পারছিস বাংলাদেশের প্রথম সরকার দেওয়ার দিন আজ মুজিবনগর দিবস, কিভাবে আজ 17 এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস। আজকের এই দিনে যুবলীগ আমরা শুরুতেই সর্বকালের সবার সেরা বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা এবং মুজিবনগর সরকারের যারা ছিলেন, বঙ্গবন্ধু ছিলেন রাষ্ট্রপতি,
সৈয়দ নজরুল ইসলাম উপরাষ্ট্রপতি এবং বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে অস্থায়ী রাষ্ট্রপতি এবং তাজউদ্দিন আহমেদ তিনি ছিলেন প্রধানমন্ত্রী। এখানে উল্লেখ করার মতো এই সরকার কিন্তু গঠিত হয়েছিল 10ই এপ্রিল। 10ই এপ্রিল সরকার গঠন আর 17ই এপ্রিল মুজিবনগর সরকারের শপথ অনুষ্ঠান ছিল। এটি আমাদের জাতীয় জীবনের এক ঐতিহাসিক দিন। আজকের এই দিনে আমরা শপথ নেব মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে ধারাবাহিক লড়াইয়ে আমরা এগিয়ে যাব। বঙ্গবন্ধুর স্বপ্নকে আমরা বয়ে নিয়ে যাব উন্নত সমৃদ্ধ বাংলাদেশ এবং সেখান থেকে 2100 সালের মোদির বাংলায়। এটাই হোক আমাদের শপথ। আজকের এই দিনে বিএনপি সহ স্বাধীনতা বিরোধী সন্ত্রাসী শক্তি সকল অপশক্তিকে যারা আমাদের বিজয়কে সংহত করার পথে প্রতিবন্ধক, এদের আমরা পরাজিত করব, পরাভূত করব, প্রতিহত করব এবং আমাদের লড়াইকে আমরা এগিয়ে নিয়ে যাব বিজয়ের স্বর্ণ তোরণ অভিমুখে। এই দিনটিকে প্রজাতন্ত্র দিবস হিসেবে ঘোষণার দাবি উঠছে। ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে ধানমন্ডি 32 নম্বরে বক্তব্য রাখছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমরা সরাসরি ছিলাম সেখানে। চলে যাচ্ছি পরের খবরে। ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ। ৭১-এর এই দিনে বঙ্গবন্ধুকে রাষ্ট্রপতি করে শপথ নেয় স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার। এর মাধ্যমে মুক্তিযুদ্ধ নিয়ে বিশ্ববাসীকে নতুন বার্তা দেয় বাংলাদেশ। এই সরকারের নেতৃত্বে সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে আসে স্বাধীনতা। ৭১-এর 25শে মার্চ কাল রাত গণহত্যা চালায় পাকিস্তানি বাহিনী। এ প্রেক্ষাপটে ২৬শে মার্চ স্বাধীনতার ঘোষণা দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এরপর 10ই এপ্রিল সরকার গঠন এবং 17 এপ্রিল সে সরকারের শপথ গ্রহণ, যা ভাবতেও পারেনি পাকিস্তানিরা। 17 এপ্রিল ছিল শনিবার। মেহেরপুরে 11:10 মঞ্চে ওঠেন স্বাধীন বাংলাদেশের প্রথম সরকারের মন্ত্রীরা। স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম। প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ বৈদ্যনাথতলার নামকরণ করেন মুজিবনগর। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মেহেরপুরের মহকুমার তৎকালীন প্রশাসক তৌফিক ইলাহি চৌধুরী। এই স্বীকৃতির সাথে সাথে বাংলাদেশ বলে একটা দেশ তা আনুষ্ঠানিক আত্মপরিচয় হলো। অন্য কোনোভাবে এক্সাইল, গভর্নমেন্ট ইন এক্সাইল তা না। বাংলাদেশের মাটিতে এই সরকার শপথ গ্রহণ করেছিল এবং এই সরকারই বাংলাদেশের প্রথম স্বাধীন সরকার। 12টি মন্ত্রণালয় নিয়ে গঠিত সরকারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলামকে উপরাষ্ট্রপতি, তাজউদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রী, এম মনসুর আলীকে অর্থমন্ত্রী এবং এইচ.এম. কামরুজ্জামানকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়। কর্নেল এম.এ.জি. ওসমানী পান সেনাপতির দায়িত্ব। শপথের পর পুলিশ কর্মকর্তা মাহবুবউদ্দিন আহমেদের নেতৃত্বে একদল সশস্ত্র মুক্তিযোদ্ধা, পুলিশ ও আনসার সদস্যরা মন্ত্রিপরিষদ সদস্যদের গার্ড অব অনার দেয়।
বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার দায় দায়িত্ব এবং অধিকার ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। তিনি সেই কাজটা ২৬ তারিখে করে গেছেন। আর তার সহকর্মীরা এটাকে আইনগত বৈধতা দেওয়ার জন্য ১০ই এপ্রিল এবং ১৭ই এপ্রিলের আয়োজন করেছিলেন। সেই জন্য এই ১৭ই এপ্রিল বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার পরের স্থান পাওয়া উচিত। মুক্তিযুদ্ধের সময় ও আন্তর্জাতিক মহলের স্বীকৃতি আদায়ে এ সরকারের ভূমিকা ছিল অপরিসীম। এদের তৎপরতায় পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হন বঙ্গবন্ধু। স্বাধীন বাংলাদেশে ফেরেন ১৯৭২ সালের ১০ই জানুয়ারি। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মেহেরপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে মুজিবনগর স্মৃতিসৌধে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জেলা প্রশাসনের পক্ষে পতাকা উত্তোলন করেন মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম ও মুজিবনগর থানার ওসি উজ্জ্বল কুমার দত্ত। সকাল ৯টায় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা এবং বেলা ১১টায় মুজিবনগরে শেখ হাসিনা মঞ্চে জনসভা অনুষ্ঠিত হবে। এ বিষয়ে আরো জানাতে এবার মেহেরপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রাজিবুল হক। রাজিবুল, আমরা যেমনটি দেখলাম যে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়েছে, ৯টায় তো স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন হবে। এই মুহূর্তে আনুষ্ঠানিকতার কি পর্যায়ে চলছে? আজ ঐতিহাসিক ১৭ই এপ্রিল মুজিবনগর দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করার লক্ষ্যে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় এবং জেলা প্রশাসন আয়োজিত দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে। বিশেষ করে গত কয়েক বছর ধরে করোনাকালীন এবং রমজান মাস থাকার কারণে আসলে স্বল্প পরিসরে এই মুজিবনগর দিবস পালিত হয়েছে। তবে এবার বেশ আড়ম্বরপূর্ণভাবেই কিন্তু এই অনুষ্ঠানটি হচ্ছে। সকাল সূর্যোদয়ের সাথে সাথে জেলা প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মুজিবনগর থানার কর্মকর্তা মিলে জাতীয় পতাকা উত্তোলন করেছে। সকাল ৯টায় স্মৃতিসৌধে আনুষ্ঠানিকভাবে পুষ্পস্তবক অর্পণ হবে এবং এরপরেই মুজিবনগর আমরা কারণে যে শেখ হাসিনা মঞ্চ আছে সেখানে আসলে আওয়ামী লীগের যে বিশাল যে জনসভার আয়োজন করা আছে সেই জনসভায় জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য দেবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ এবং আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন নাসিম। যার ফলে এই অনুষ্ঠানকে ঘিরে কিন্তু স্থানীয় যে আওয়ামী লীগ আছে এই আওয়ামী লীগ কিন্তু আসলে লক্ষাধিক লোক সমাগমের জন্য চেষ্টা করছে। কারণ এই জনসভার যেহেতু বেশ কয়েক বছর পরে বেশ আনুষ্ঠানিকতার সাথে এই ১৭ মুজিবনগর দিবস পালিত হচ্ছে, সেই ক্ষেত্রে যতটা সম্ভব এই এলাকায় মানুষ এবং এরপরে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের আয়োজনে সন্ধ্যা ৬:৩০টার দিক থেকে আসলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মুজিবনগর দিবসের আয়োজনের বিষয়ে মেহেরপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী। উপজেলা নির্বাচনে কোনো প্রভাব বিস্তার না করতে সংসদ সদস্য ও মন্ত্রীদের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী, জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপি উপজেলা নির্বাচন বর্জনের কথা বললেও দলটির অনেকেই ভোটে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি। মঙ্গলবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ের ব্রিফিংয়ে এ কথা বলেন ওবায়দুল কাদের। সমসাময়িক জাতীয় ও আন্তর্জাতিক বিষয় নিয়ে কথা বলতে সংবাদ সম্মেলনে আসেন ওবায়দুল কাদের। মেহেরপুরের আমরকানন মুজিবনগরে উপজেলা নির্বাচন নিয়ে দলের পরিকল্পনা ও অবস্থান আবারও তুলে ধরেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। স্থানীয় এই নির্বাচনকে সম্পূর্ণভাবে প্রভাবমুক্ত রাখার পক্ষে সরকার ও দলের অঙ্গীকারের কথাও জানান তিনি। আগামী ৮ই মে প্রথম ধাপে ১৫০টি উপজেলা নির্বাচন হবে। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন মন্ত্রী এমপিদের নির্বাচনে প্রভাব বিস্তার না করতে। দলের নির্দেশনা উপেক্ষা করে বিএনপির অনেকেই উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে বলে দাবি করেন ওবায়দুল কাদের। বিএনপি প্রকাশ্যে উপজেলা নির্বাচনে বিরোধিতা করলেও আমাদের জানা মতে স্থানীয় পর্যায়ে তাদের অনেকেই নির্বাচনে অংশ নিচ্ছে।
ইসরায়েল ইরান প্যালেস্টাইন পরিস্থিতির মূল্যায়ন তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হিটলারের চেয়েও ভয়াবহ ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। তিনি এ যুগের হিটলার। নেতানিয়াহুই হচ্ছে এ যুগের হিটলার। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। একতরফা পরিবর্তন এনে সংসদে গণমাধ্যম কর্মী বিল তোলা হয়েছে, এমন অভিযোগ করছেন এ সংক্রান্ত সংসদীয় কমিটির সাবেক সভাপতি হাসানুল হক ইনু। তার দাবি, মন্ত্রিসভায় অনুমোদিত খসড়ার সঙ্গে সংসদে তোলা বিলটির মিল নেই। এ অবস্থায় নতুন তথ্য প্রতিমন্ত্রী জানাচ্ছেন, বিল নতুন করে যাচাই বাছাই করবে তার মন্ত্রণালয়। একাদশ সংসদে তামাদি হয়ে আছে গণমাধ্যম কর্মী বিল 2022। গত সংসদে সেটি যাচাই বাছাই করে প্রতিবেদন দিতে 5 দফা সময় নেয় তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় এসআই কমিটি। এতে কেটে যায় একাদশ সংসদের মেয়াদ। অগ্রবর্তীতা অনুযায়ী ঘোষণা গণমাধ্যম কর্মীদের বেতন পরিশোধ, ছুটি নির্ধারণ ও দাবি নিষ্পত্তিতে প্রয়োজনে আদালত গঠনের বিধান রেখে বিলটি 2022-এর মার্চে সংসদে উত্থাপন করেন তখনকার তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। গণমাধ্যম কর্মীদের আইনি সুরক্ষা প্রদানের লক্ষ্যে আনিত একটি বিল। এর আগে 2018 সালে বিলটি মন্ত্রিসভায় অনুমোদনের সময় তথ্যমন্ত্রী ছিলেন হাসানুল হক ইনু। পরে তার জায়গায় আসেন হাসান মাহমুদ। আর হাসানুল হক ইনু হন এই সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি। তার অভিযোগ, কারো সঙ্গে আলোচনা না করেই অনুমোদিত খসড়া বিলে রদবদল করা হয়েছে। আমি জানি না, আমার সঙ্গে আলাপ না করেই করেছে তারা। এটা অনানুষ্ঠানিকভাবে আলাপ হয়নি আমার সঙ্গে। আমি একেবারে সংসদে দেখে অবাক হয়ে গিয়েছি আর কি। এবং তারপরে যখন গণমাধ্যমের কর্মীরা আমাকে এটা নিয়ে বৈঠক দিয়েছে, মতামত দিয়েছে, তখন তো আমি খুঁটিয়ে পড়েছি। খুঁটিয়ে পড়ার পরে দেখলাম যে 17 সালের আইন, খসড়া আইনে যেটা ঐক্যমত্য ছিল, সেখান থেকে অনেক পরিবর্তন। গণমাধ্যম কর্মী বিল সংসদে তোলার পরই এ নিয়ে আপত্তি তোলে সাংবাদিক সহ মালিক পক্ষের কয়েকটি সংগঠন। সাবেক সংসদীয় কমিটির সভাপতির দাবি, বিলটির ওপর প্রতিবেদন দিলে এ নিয়ে বিপাকে পড়ত সরকার। শঙ্কা ছিল সমালোচিত হওয়ার। তথ্য মন্ত্রণালয়ের একতরফা পরিবর্তনটা সাংবাদিক নেতৃবৃন্দ মানেননি। 17 সালে যেটা ঐক্যমত্য হয়েছিল, সেই ঐক্যমত্যের উপরে যদি আমি বিলটা দেখি, তাহলে মন্ত্রণালয় যেটা পাঠিয়েছে সেটা বাতিলই হয়ে যায়। তাই এটা বিব্রতকর সরকারের জন্য যে সংসদীয় কমিটির মন্ত্রণালয়ের বিল বাতিল করে দিচ্ছে। এ অবস্থায় নতুন তথ্য প্রতিমন্ত্রী জানিয়েছেন, গণমাধ্যম কর্মী বিল নিয়ে সরকারের নতুন চিন্তা ভাবনার কথা। অলরেডি বলে দিয়েছি যে এই গণমাধ্যম কর্মী আইনটি এটা ফেরত আনার জন্য, কারণ এটি আমি আবার দেখতে চাই। আরও কিছু ইনপুট নিচ্ছি, যারা স্টেক হোল্ডার আছেন, গণমাধ্যমের কর্মী যারা আছেন, তাদের কাছ থেকে ওপিনিয়ন নিচ্ছি, নিয়ে এটাকে আরেকটু ফাইন টিউন করব। তারপরে দ্রুততম সময়ের মধ্যে স্ট্যান্ডিং কমিটিতে নিয়ে, স্থায়ী কমিটিতে নিয়ে সংসদে এটা পাশ করানোর একটা উদ্যোগ আমরা নিব। সাংবাদিক ও সংবাদ মাধ্যম কর্মীদের প্রত্যাশা, প্রস্তাবিত বিলে থাকা বিতর্কিত ধারা বাতিলে আরও দায়িত্বশীল হবে সরকার। নাফিজুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সোমালিয়ার জলদস্যুর জিম্মি দশা থেকে মুক্ত হওয়া বাংলাদেশি জাহাজটির 21 নাবিক ওই জাহাজে চড়েই চট্টগ্রামে ফিরছেন বলে জানিয়েছে জাহাজ মালিক পক্ষ। এজন্য মাসখানেক সময় লাগতে পারে। অবশ্য অপর 2 নাবিক আকাশপথেই চট্টগ্রামে ফিরে আসছেন জাহাজটি দুবাই পৌঁছানোর পরপরই। আগামী সোমবার এমভি আবদুল্লাহ দুবাইয়ের আল হারমিয়া বন্দরে পৌঁছে কয়লা খালাস করার কথা রয়েছে। জিম্মি দশা থেকে 32 দিন পর মুক্ত হওয়া এমভি আবদুল্লাহর 23 নাবিকের সবাই জাহাজটিকে দুবাইয়ের বন্দরে রেখে আকাশপথে চট্টগ্রাম ফিরবেন, এমন রটনা ছিল মুক্তির পর। এখন জাহাজ কর্তৃপক্ষ স্পষ্ট করলেন 23 জন নয়, শুধু 2 জনই ফিরবেন আকাশপথে। অন্য 21 জন দুবাইয়ের আল হারামিয়া বন্দরে কয়লা খালাস শেষে জাহাজ নিয়ে ফিরবেন চট্টগ্রাম বন্দরে। মালিক পক্ষের সঙ্গে সম্পাদিত চুক্তির শর্ত অনুযায়ী এবং দ্বিপাক্ষিক আলোচনার পর নাবিকরা এমন সিদ্ধান্ত দিয়েছে, জানায় জাহাজ মালিকের প্রতিষ্ঠান এসআর শিপিং। 23 জনের ভিতরে 21 জন বলছে তারা জাহাজে করে চলে আসবে, প্রোভাইডেড জাহাজ যদি চিটং আসে আফটার দুবাই। আর 2 জন বলছে জাহাজ চিটগং আসলেও দুবাইয়ের পরে ওরা সরাসরি প্লেনে একটু আর্লি বাসে চলে আসতে যাচ্ছে। আমরা বলছি তোমরা যেভাবে চাও সেইভাবেই হবে। জাহাজটি দুবাইয়ের বন্দরে পণ্য খালাস এবং নতুন করে পণ্য বোঝাই করতে কম করে হলেও 16 দিন সময় দরকার।
আর জাহাজটি দুবাই থেকে চট্টগ্রাম বন্দরে আসতে সমুদ্র যাত্রায় লাগবে আরও 10 দিন। সেই হিসাবে এমভি আবদুল্লাহর 21 নাবিককে পরিবারের কাছে ফিরতে অপেক্ষা করতে হবে মাসখানেক, এমন আভাস মালিক প্রতিষ্ঠানের। বাড়তে যাওয়ার পরের থেকে 15-16 দিন হয়তো লাগতে পারে, ডিসচার্জিং হবে, নতুন কার্গো নিব, ওটা লোড করে স্টার্ট করলে ওখান থেকে লাগবে আরও 10 দিন, তার মানে ইন অ্যান এভারেজ 25-26 দিন সময় লাগবে। এদিকে জাহাজ থেকে প্রধান প্রকৌশলী এক ভিডিও বার্তায় জানায় জাহাজের ইঞ্জিন সহ সবকিছু অনুকূলে আছে। যন্ত্রপাতির দিক থেকে সকল কিছুই ঠিক আছে, সকল যন্ত্রপাতি সচল ও ভালো অবস্থায় রয়েছে, অন্য মেশিনারিজও ভালো ও সচল আছে। আমাদের কাছে পুরো যাত্রা শেষ করার জন্য প্রয়োজনীয় জ্বালানিও রয়েছে। এমভি আবদুল্লাহ বুধবার এডেন উপসাগর পার হয়ে আরব সাগরের ইয়েমেন ও ওমানের দিকে যাচ্ছে। এই অবস্থায় জাহাজটি জলদস্যু আক্রান্ত হওয়ার ঝুঁকিমুক্ত এলাকায় চলে গেছে বলে জানিয়েছে নাবিকরা। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। ঢাকা সহ কয়েকটি বিভাগে বইছে তাপপ্রবাহ। এতে অনেকে আক্রান্ত হচ্ছে জ্বর, নিউমোনিয়া ও ডায়রিয়ায়। এদের মধ্যে বেশি অসুস্থ হচ্ছে শিশু ও বৃদ্ধরা। এই গরমে তাদের বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। জ্বর, ঠান্ডার তীব্রতা বেশি হলে দ্রুত হাসপাতালে নিতে বলেছেন। 2.5 বছরের শিশু আব্দুল্লাহ আল ইউসুফ জ্বর ঠান্ডা নিয়ে ভর্তি হয়েছে রাজধানীর শিশু হাসপাতালে। কয়েকদিনের ভ্যাপসা গরমে অসুস্থ সে। 2 দিন থেকে আপনার হঠাৎ করে ঠান্ডা থেকে জ্বর হঠাৎ সঙ্গে সঙ্গে 102 ডিগ্রি জ্বর। এপ্রিলের মাঝামাঝিতে শিশু হাসপাতালে একটি বেডও ফাঁকা নেই। জ্বর, সর্দি, নিউমোনিয়া আক্রান্ত রোগীর ব্যাপক চাপ। ঠান্ডা, কাশি, জ্বর, এখানে 11 দিন ভর্তি হয়েছি। ঠান্ডা লাগছে, হঠাৎ করে এখানে চলে আসছে ডাক্তার দেখাতে আর কি। এখানে এসে ভর্তি হয়েছি আমরা। অতিরিক্ত গরমে নিউমোনিয়া তো বাচ্চারা এমনিতেই করতেছে, তাও আরও বেশি গরমের মধ্যে বাচ্চারা কষ্ট পাচ্ছে। সারা দেশের হাসপাতালেই বেড়েছে রোগীর চাপ। চিকিৎসকেরা বলছেন তীব্র গরমে পানির চাহিদা বেড়েছে, কিন্তু দূষিত পানি ও খাবার গ্রহণের কারণে বেড়েছে ডায়রিয়া, জ্বর, ঠান্ডা। হঠাৎ করে তীব্র গরমের কারণে কিন্তু বিভিন্ন রোগী যেমন ডায়রিয়া, সর্দি, কাশি, নিউমোনিয়া, এগুলো রোগীর সংখ্যা বেড়ে গিয়েছে। ছায়ায় ঠান্ডার মধ্যে থাকা, ঘন ঘন পানি পান করা, অতি গুরুপাক খাদ্য, যেমন আমরা এই বিভিন্ন আমাদের যে ঈদ এবং পয়লা বৈশাখগুলো গুরুপাক খাওয়া অ্যাভয়েড করে চলা। যে আমাদের এখন পুরো হসপিটালের বেড ফিল আপ, আমরা পেশেন্ট ভর্তি পর্যন্ত দিতে পারতেছি না, যে এত পেশেন্টের প্রেশার, চাপ বেড়ে গেছে পেশেন্টের। আর বেশিরভাগ পেশেন্টই হচ্ছে এই যে ঠান্ডা, কাশি, জ্বর, বমি। গরমে অতিরিক্ত মশলা জাতীয় খাবার না খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আরও জানাতে রাজশাহী থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, এই তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন, হাসপাতালগুলোতে কি অবস্থা দেখতে পাচ্ছেন? চিকিৎসকরা কি জানিয়েছে? রাজশাহীতে কিন্তু গেল কয়েকদিন থেকেই তীব্র গরম যেটি বলছেন সেটি মৃদু থেকে মাঝারি যে তাপদাহ সেটি কিন্তু অব্যাহত রয়েছে। এবং এর আগেও আমরা দেখেছি যে রাজশাহীতে এর আগে গত কয়েকদিন থেকেই কিন্তু তাপমাত্রা 38 থেকে 39 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কিন্তু ওঠানামা করছে। গতকালকেও আমরা দেখেছি যে রাজশাহীতে 39.4 ডিগ্রি সেলসিয়াস অতিবাহিত করেছে। এবং এই মৌসুমে অর্থাৎ চলতি মাসের 6 তারিখে রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা গেছিল 39.7 ডিগ্রি সেলসিয়াস। তো তাপমাত্রার পারদ যখন বাড়ছে, রাজশাহী মূলত উত্তরাঞ্চল কৃষি প্রধান এরিয়া, যার ফলে এখানে সবচেয়ে বেশি কিন্তু প্রভাব পড়ছে যে কৃষির ওপরে। বিশেষ করে এখন রাজশাহী কিন্তু আমের জন্য বিখ্যাত। সেই রাজশাহীতে এখন যে বৈরী আবহাওয়া চলছে এর কিন্তু পুরোপুরি প্রভাবটা, নেতিবাচক প্রভাব পড়ছে আমের উপরে। আমরা একটু যদি দেখাই যে এখানে যে অধিকাংশ আমেরই কিন্তু যে তীব্র খরা গেছে, খরার কারণে আমের গুটি অনেকটা শুকিয়ে গেছে, আম ঝরে গেছে। এবং এখানে যে ব্যবসায়ীদের সঙ্গে আমরা কথা বলেছিলাম তারা বেশ
বিষয়টি জানাচ্ছে যে এবার এমনি আম কম এসেছে, তারপরেও আবহাওয়ার যে বৈরী প্রতিক্রিয়া দেখাচ্ছে, যার ফলে কিন্তু আমে এবার তুলনামূলকভাবে যে তারা যে আশা করেছিল তার থেকে অনেকাংশে কিন্তু উৎপাদন কম হবে, যার ফলে এইবার আমের একদিক থেকে দাম যেমন চড়া হবে, সেই সাথে কিন্তু উৎপাদন যে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা সেটিও কিন্তু ব্যাহত হবে। সেই সাথে শুধু আম নয়, রাজশাহীতে এখন যে বড় আবাদ রয়েছে সেক্ষেত্রেও কিন্তু এর একটি যে ক্ষতিকর প্রভাব পড়ছে, কারণ উত্তরাঞ্চল এমনি খরাপ্রবণ এরিয়া, তারপরে যখন সূর্যের পারদ বাড়ছে, ক্রমান্বয়ে বাড়ছে, তখন কিন্তু চাষাবাদের ক্ষেত্রে এর যে নেতিবাচক প্রভাব সেটি কিন্তু পড়ছে। সেই সাথে যদি জনজীবনের কথা বলি, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আমরা খবর নিয়েছিলাম, সেখানে কিন্তু চিকিৎসকরা বলছেন যে অতিরিক্ত গরমের কারণে অনেকে কিন্তু অসুস্থ হয়ে পড়ছেন। সেই সাথে যে রাস্তায় যে কোমল পানীয়, মানুষ তৃষ্ণা মেটানোর জন্য যে রাস্তাঘাটে যে কোমল পানীয় পান করছে, সেই বিষয়গুলো কিন্তু চিকিৎসকরা বারবার বলছেন যে মানুষকে সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন। এবং এখন পর্যন্ত আমরা দেখেছি যে যখন এই ধরনের গরম পড়ে বা এই খরা বা তীব্রতা যখন রোদের বৃদ্ধি পায়, সাধারণত যে নিম্ন আয়ের মানুষ যারা থাকেন তাদের উপরে এই প্রভাবটা বেশি পড়ে, বিশেষ করে যারা রিক্সা চালান বা দিনমজুর রয়েছেন তাদের উপরে, তো এদের পরেই কিন্তু নেগেটিভ যে প্রভাব সেটি কিন্তু পড়ছে। তো এখন পর্যন্ত আমরা আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে কথা বলেছি এবং আবহাওয়া অধিদপ্তর যে বিষয়টি জানাচ্ছে যে শহর মৃদু থেকে মাঝারি যে তাপদাহ, এটি নগরবাসীর মুক্তি নেই, অর্থাৎ আরো 2 থেকে 3 দিন এই ধরনের আবহাওয়া অব্যাহত থাকবে বলে কিন্তু জানাচ্ছেন। রাজশাহী থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মুস্তাফিজুর রহমান। অতিরিক্ত সরবরাহের পাশাপাশি ঈদের ছুটির কারণে বগুড়ার হাটবাজারে কমে গেছে গ্রীষ্মকালীন সবজির দাম। ক্রেতা না থাকায় টমেটো ও ঢেঁড়স সহ অনেক সবজি ফেলে দিতে হচ্ছে বলে জানিয়েছেন কৃষকরা। এই অবস্থায় সবজি সংরক্ষণের সুযোগ বাড়ানোর দাবি তাদের। চৈত্র থেকে ভাদ্র মাস পর্যন্ত বগুড়ায় ঢেঁড়স, বেগুন ও বরবটি সহ বিভিন্ন মৌসুমী সবজি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয় 1,39,000 টন। 6,900 হেক্টর জমিতে চাষের লক্ষ্যমাত্রা ধরা হলেও সবজি চাষ হয়েছে এর চেয়েও বেশি। এ অবস্থায় উত্তরাঞ্চলের অন্যতম বড় সবজি বাজার মহাস্থান হাটে প্রতিদিনই আসছে চাহিদার অতিরিক্ত সবজি। ঈদের ছুটির পাশাপাশি অতিরিক্ত সরবরাহের কারণে অস্বাভাবিকভাবে কমে গেছে সবজির দাম। বাধ্য হয়ে টমেটো, ঢেঁড়স, মিষ্টি প্রতি কেজি আলুর উৎপাদন খরচ 14 টাকার কম হলেও কৃষকরাই বিক্রি করছেন 30 টাকা পর্যন্ত, যার ধারাবাহিকতায় ভরা মৌসুমে খুচরা বাজারে আলুর কেজি ঠেকেছে 55 টাকায়, যা গতবারের চেয়ে দ্বিগুণ। হিমাগার মালিকরা বলছেন কৃষকের অতিরিক্ত মুনাফার কারণে মৌসুমের শেষে আলুর বাজারে অস্থিরতার শঙ্কা আছে। যদিও কৃষকদের দাবি ফলন কমার পাশাপাশি উৎপাদন খরচ বেড়েছে এবার। গত মৌসুমে কৃষক পর্যায়ে প্রতি কেজি আলুর দাম ছিল সর্বোচ্চ 13 টাকা। এবার কৃষি বিভাগের হিসাবে উৎপাদন খরচ 13 টাকা 90 পয়সা। বলা হয়েছিল কৃষকরা 18 থেকে 19 টাকা কেজিতে আলু বিক্রি করবেন, কিন্তু বাস্তবতা ভিন্ন। মৌসুমের শুরুতেই আলুর কেজি ছিল 26 টাকা, যা এখন কৃষক পর্যায়ে 30 টাকা ছাড়িয়েছে। বেশি ধরছে, ফলন কম হচ্ছে, এই জন্য আলুর দাম বেশি ছিল। গতবার পেয়েছিলাম হলে আমি 40 মনের মতো, এতে দাম কম হলেও কিছু লাভজনক ছিল। আর এবার এসে মনে করেন দাম বেশি হলেও আলুর ওই জমিতে আলু লাগাছিলাম, এবার আলু পাচ্ছি 26 মনের মতো। রাজধানীর কারওয়ান বাজারে ঈদের আগে পাইকারিতে আলু বিক্রি হতো মানভেদে 35 থেকে 37 টাকা কেজি, যা এখন বিক্রি হচ্ছে 44 টাকা পর্যন্ত। আমার দোকান বনশ্রীতে আমি ঈদের আগে মাল নিয়েছিলাম হলো 35-36 টাকা করে। এর মধ্যে আর এই দোকান বন্ধ ছিল, বাড়িতে গেছিলাম, নেওয়া হয় না। আজকে আসলাম, এসে দেখি যে দাম অনেক বাড়তি। আমরা কিছু আরবদারি পাই, এই কমিশন পাই, বলে নেই এটা তো লাভ লোকসান, আমার লাভ লোকসান নেই, এই ব্যাপারে কি বলে লাভ হয় না। আর বস্তা নিলে 43-44 এই রেট আর কি বিক্রি হইতেছে। দাম বাড়লো কেন? হঠাৎ করে ভাই দাম বাড়ছে, এটা তো আর আমাদের কিছু না, বাজার ওইখান থেকে যা হবে আমরা এখানে তাই বিক্রি। খুচরা বাজারে আলুর কেজি 55 টাকা। দোকানিরা বলছেন কাটা, পচা সহ প্রতি বস্তায় ঘাটতি হয় 2 থেকে 3 কেজি। আপনি দাম নিচ্ছেন কত বড়গুলো? 60 টাকা, 55 টাকা। আমি তো রেস্টুরেন্ট চালাই, কিন্তু ঈদের আগে যে দামটা ছিল এখন দাম মনে হতে আরো বেশি হইতেছে আর কি। গত মৌসুমের শেষে বাড়তি দামে আলু বিক্রি করে বড় অঙ্কের মুনাফা লুটে মধ্যস্বত্বভোগীরা। এবার হিমাগার, পরিবহন সহ কেজিতে আলুর মজুত খরচ পড়বে প্রায় 40 টাকা। কৃষক যে আলুটা মাঠ থেকে তুলে বিক্রি করছে সেটা 30 থেকে 32 টাকা প্রতি কেজি, এবং এটার সাথে যোগ হবে ব্যাগিংয়ের খরচ,
ক্যারিংয়ের খরচ এবং কোল্ড স্টোরেজে স্টোরিংয়ের যে খরচ, ইলেকট্রিসিটি যে ট্যারিফ রিভাইজ হচ্ছে সেটার একটা ইম্প্যাক্ট পড়বে অবশ্যই। তো আমরা আশঙ্কা করছি যে দামটা কোনোরকম পর্যায়ে যাবে ধরেন জুনের পর থেকে। ধান চালের মতো সরকারকে মূল্য নির্ধারণ করে কিছু আলু সংগ্রহের আহ্বান হিমাগার মালিক সমিতির। এতে মাঠ পর্যায়ে যৌক্তিক দাম বাস্তবায়ন সহজ হবে বলে মত তাদের। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নীলফামারীর ডিমলায় ভুয়া নাম ঠিকানা ব্যবহার করে মাতৃত্বকালীন ভাতা সহ কয়েকটি প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে খালিশা চাপানি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে। যদিও বিষয়টি অস্বীকার করেছেন অভিযুক্ত চেয়ারম্যান। অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। নীলফামারীর ডিমলা উপজেলার খালিশা চাপানি ইউনিয়নে 2 শতাধিক নারীর নামে মাতৃত্বকালীন ভাতার কার্ড অনুমোদন দেন ইউপি চেয়ারম্যান শহীদুজ্জামান সরকার। এর মধ্যে প্রায় 30টি কার্ড করা হয়েছে অবিবাহিত, সদ্য বিবাহিত ও ভুয়া নাম ঠিকানায়। যাদের নাম ব্যবহার করা হয়েছে তারা কার্ডের কথা জানেন না, আর টাকা উত্তোলনে যে মোবাইল নম্বরগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো বন্ধ। অভিযোগ আছে ইউপি চেয়ারম্যানের যোগসাজশে 30 জন সুবিধাভোগীর নামে 3 লাখের বেশি টাকা আত্মসাৎ করেছে একটি চক্র। মেয়ের যদি মাতৃভাতা হয়তো অবশ্যই আমি জানতাম, কিন্তু মাতৃভাতা সম্পর্কে আমি কিছু জানি না। আমার নামে হচ্ছে মাতৃভাতার কার্ড করা হয়েছে। আমি তো আসলে অবিবাহিত, এটা আমার সাথে এটা কেমনে কি কিভাবে এটা হইল। এছাড়া 40 দিনের কর্মসৃজন প্রকল্প, টিআর কাবিখা প্রকল্প ও ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারে টাকা আত্মসাতের অভিযোগও উঠেছে ওই চেয়ারম্যানের বিরুদ্ধে। মেম্বার এবং চেয়ারম্যান দুইজনেই হঠাৎ করিয়া কামটা যেন নামটা কাটি দেয়। সার্বজনীন দুর্গা মন্দিরের সেক্রেটারি, আমাদেরকে এই কাজের 2 লাখ টাকা আমরা পাই নাই। তবে এসব অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত চেয়ারম্যান জানান তাকে হেয় করতে একটি পক্ষ মিথ্যা অভিযোগ করছে। আমার জানা মতো এই ধরনের কোনো অপকর্ম করা হয়নি। এই তথ্যগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এবং ভুয়া। এটাকে আমাকে হেয় করার জন্য আসলে আমার প্রতিপক্ষ এই কাজগুলো করছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। মাতৃত্বকালীন ভাতার কারা প্রাপ্য হবেন এ বিষয়ে সুনির্দিষ্ট নীতিমালা আছে। যদি নীতিমালার বাইরে কাউকে দেওয়া হয়ে থাকে তাহলে সেটা বাতিল করার ব্যবস্থা করা হবে, এবং যদি এই কাজ করার জন্য কেউ বেআইনি কোনো কাজের সাথে যুক্ত হয়ে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। অনিয়মের অভিযোগ তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার দাবি ভুক্তভোগীদের। মাহমুদ আল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, নীলফামারী। এ নিয়ে আরও জানাতে নীলফামারী থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মাহমুদ আল হাসান। মাহমুদ, মাতৃত্বকালীন ভাতা সহ অন্যান্য কিছু প্রকল্পেরও টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে অভিযুক্ত চেয়ারম্যানের বিরুদ্ধে। এই বিষয়ে পরবর্তী পদক্ষেপ কি হবে এবং তদন্ত কার্যক্রম কত দূর এগুলো? এই সুবিধা প্রতি মাসে 800 টাকা করে 30 মাস অর্থাৎ 2.5 বছরে 24,000 টাকা সুবিধা। ডিমলা উপজেলার খালিশা চাপানি ইউনিয়নে প্রায় 2 শতাধিক নারী পেয়ে আসছেন। তবে অভিযোগ আছে যে একটি চক্র প্রায় 30 জনের নাম ঠিকানা ব্যবহার করে এই টাকাগুলো হাতিয়ে নিচ্ছে। একজন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ছাত্রী যার বিয়ে হয়নি, সদ্য বিবাহিত এবং অবিবাহিত এবং নাম ঠিকানা পাওয়া যায়নি এমন প্রায় 30 জনের নাম ব্যবহার করে একটি চক্র এই টাকাগুলো হাতিয়ে নিচ্ছে। যাদের নাম দেওয়া আছে তারা কিন্তু কার্ডগুলোর বিষয়ে তেমন কিছু জানেন না, বরং আমরা এই নম্বরগুলো ধরে খোঁজার চেষ্টা করেছি যে এই চক্রের সদস্য কারা এই টাকাগুলো হাতিয়ে নিচ্ছেন, যারা ইতিমধ্যে 3 লাখের বেশি টাকা হাতিয়ে নিয়েছেন। কিন্তু এই সমস্ত নম্বরগুলোই বন্ধ হয়ে অভিযোগ আছে যে চেয়ারম্যানের যোগসাজশে কিন্তু একটি চক্র এই টাকা পয়সাগুলো হাতিয়ে নিচ্ছে। এই বিষয়ে কিন্তু উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করা হচ্ছে। উপজেলা প্রশাসন অভিযোগের তদন্ত করছেন। তবে এখন পর্যন্ত তদন্ত কার্যক্রম শেষ হয়নি বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার। তবে জেলা প্রশাসক যেটি বলছেন যে মাতৃত্বকালীন ভাতা দেওয়ার যে নিয়মাবলী সেটি যে নির্দিষ্ট বিধিমালা রয়েছে, বিধিমালা পরিপন্থী ভাবে যদি কারো কার্ড হয়ে থাকে সেই কার্ডগুলো বাতিল করা হবে, এবং সেই জন্য তিনি তদন্ত কার্যক্রম সহ সমস্ত আইনি কার্যক্রমের ব্যবস্থার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ডিমলাকে নির্দেশ দিয়েছেন। এছাড়া কিন্তু অভিযোগ রয়েছে বিভিন্ন টিআর কাবিখার প্রকল্প, 40 দিনের কর্মসূচি প্রকল্পে নানান অনিয়মের অভিযোগ রয়েছে এই ডিমলার খালিশা চাপানি ইউনিয়নের চেয়ারম্যান শহীদুজ্জামান সরকারের বিরুদ্ধে, যিনি টিআর কাবিখা প্রকল্পে কাজ না করিয়ে 40 দিনের কর্মসৃজন প্রকল্পের শ্রমিক দিয়ে কাজ করে এই টাকাগুলো আত্মসাৎ করেছেন। এবং তালতলার যে কেন্দ্রীয় মন্দির, 5 নং ওয়ার্ডের মন্দির, 2 নং ওয়ার্ডে একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান, সেই প্রকল্পগুলো কিন্তু তিনি আত্মসাৎ করেছেন এবং স্কুলে ব্রেঞ্চ দেওয়ার কথা থাকলে কিন্তু তিনি এটি দেননি।
তবে চেয়ারম্যান যেটি বলছেন, তার প্রতিপক্ষ তাকে হেয় করার জন্য, তার সুনাম শূন্য করার জন্য পরবর্তী নির্বাচনে তাকে হারিয়ে দেওয়ার জন্য অভিযোগ তুলছেন এবং তিনি এই অভিযোগ অস্বীকার করেছেন। উপজেলা নির্বাহী অফিসার এবং জেলা প্রশাসক বলছেন এই অভিযোগগুলো তদন্ত করে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এরপরে ডিম্বা থেকে এই ছিল আমাদের সর্বশেষ। নীলফামারী থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাহমুদুল হাসান। নির্বাচন পরবর্তী সহিংসতায় লক্ষ্মীপুরের রামগঞ্জে দুর্বৃত্তের হামলায় আহত হয়েছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ভিডিও এডিটর রাইসুল ইসলাম রাসেল। মঙ্গলবার দুপুরে উপজেলার ভোলাকোট এলাকায় এই ঘটনা ঘটে। স্বজনদের অভিযোগ, রাসেলের বড় ভাই জাহিদুল ইসলাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে হেরে যান। এর জেরে বর্তমান চেয়ারম্যান দেলোয়ার হোসেনের সঙ্গে বিরোধ চলছিল বলে দাবি তাদের। পরিবার জানায়, মঙ্গলবার দুপুরে রাসেল বাড়ি থেকে বের হলে মোহন চৌধুরী মোল্লা, আরিফ হোসেন, আব্দুল কাদের ও ফরিদ উদ্দিনের নেতৃত্বে অন্তত 40 জন সন্ত্রাসী হামলা চালায়। এতে গুরুতর আহত হন রাসেল। তাকে উদ্ধার করে প্রথমে লক্ষ্মীপুরে, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার মাথায় 16টি সেলাই লেগেছে বলে জানান ঢাকা মেডিকেলের চিকিৎসক। তবে রামগঞ্জ থানার ওসি সোলাইমান হোসেন জানান, পূর্ববিরোধের জেরে দুপক্ষে সংঘর্ষ হয়। এ সময় রাসেলকে লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে দুর্বৃত্তরা। একটা পিস্তলও নাকি দেখছে, তারপরে রড ছিল এবং ট্যাঠা ছিল, সবার হাতে SS এর রড ছিল আর অনেকগুলো ট্যাঠা ছিল। ওদের ট্যাঠার কারণে কেউ আগে আসেনি। আরিফ একটা ছেলে ছিল, তারপরে ফরিদ ছিল, কাদের ছিল, এগুলো সব ভোলাকোটের। ইসরায়েল পাল্টা হামলা চালালে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। চলমান উত্তেজনার মধ্যেই এমন কঠিন হুঁশিয়ারি বার্তা দিয়েছেন দেশটির রাজনীতি বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী আলী বাঘেরি কানি। এছাড়া ইরান তার সার্বভৌমত্ব ও মর্যাদা রক্ষা করে পরিস্থিতি ভালোভাবে সামাল দিতে সক্ষম বলে মন্তব্য করেছে চীন। এমনকি তেহরান মধ্যপ্রাচ্যে আরও উত্তেজনা এড়াতে সক্ষম বলেও মনে করে বেইজিং। এছাড়া প্রতিবেশী দেশগুলোকে লক্ষ্যবস্তু না করে ইরানের জোরালো অবস্থানেরও প্রশংসা করে চীন। এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাবের সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। সোমবার ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নেতৃত্বাধীন যুদ্ধকালীন মন্ত্রিসভার এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়। ইরানের পারমাণবিক চুল্লি ও গবেষণা কেন্দ্র লক্ষ্য করে ইসরায়েল হামলা চালাতে পারে বলে আশঙ্কা করেছে জাতিসংঘ। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের বিমান হামলায় সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর কমান্ডার ইসমাইল ইউসাফ বাজ নিহত হয়েছে। এতে আহত হয়েছে 2 বেসামরিক নাগরিক। অন্যদিকে হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরায়েলের উত্তরাঞ্চলে 3 জন বেসামরিক নাগরিক আহত হয়েছে। মঙ্গলবার লেবানন সীমান্তে ইসরায়েলি সেনা ও হিজবুল্লাহর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়। পরে বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, আইনবাল শহরে ইসমাইল ইউসাফ বাজের গাড়িতে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। জবাবে ইসরায়েলের উত্তরাঞ্চলের বেইত হিল্লেল এলাকায় ড্রোন হামলা চালায় তারা। ইসরায়েলের আয়রন ডোম ব্যাটারি লক্ষ্য করে এসব হামলা চালানো হয়। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, লেবাননের উপকূলীয় এলাকায় হিজবুল্লাহর কয়েকটি লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালানো হয়েছে। গাজার বিভিন্ন শরণার্থী শিবিরে হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। মাগাজি শরণার্থী শিবিরে শিশুসহ প্রাণ গেছে 11 জনের। এছাড়া জাবালিয়া ও রাফার ইয়াবনা শিবিরে আহত হয়েছে নারী, শিশুসহ বেশ কয়েকজন। গাজা সিটিতে পুলিশের গাড়িতে ইসরায়েলি হামলায় ত্রাণ রক্ষার দায়িত্বে থাকা 7 নিরাপত্তা কর্মী নিহত হয়েছে। এ পর্যন্ত ফিলিস্তিনি নিহতের সংখ্যা 33,800 ছাড়িয়েছে। এদিকে ফিলিস্তিনের স্থায়ী সদস্য পদ ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বৃহস্পতিবার ভোট হওয়ার কথা রয়েছে। অধিকৃত পশ্চিম তীরেও মারাত্মক তাণ্ডব চালাচ্ছে ইসরায়েলি দখলদাররা। সেখানে আরও ইসরায়েলি সেনা মোতায়েন করা হয়েছে। ইসরায়েলি সেনারা ফিলিস্তিনি বন্দীদের ওপর যৌন সহিংসতা চালিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের ত্রাণ সংস্থা। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে সৌদি আরব ও পাকিস্তান। আর মধ্যপ্রাচ্যের সংঘাতের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রীকে দায়ী করেছেন তুরস্কের প্রেসিডেন্ট। 19 এপ্রিল শুরু হচ্ছে ভারতের 18তম লোকসভা নির্বাচন। 7 ধাপে 44 দিন ধরে চলবে ভোট গ্রহণ। দেশটির 545টি লোকসভা আসনের মধ্যে 543টিতে জনপ্রতিনিধি নির্বাচন করবেন ভোটাররা। এছাড়া অ্যাংলো ইন্ডিয়ানদের জন্য সংরক্ষিত 2টি আসনের প্রতিনিধির মনোনয়ন দেবেন ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু। লোকসভা নির্বাচনের ফল ঘোষণা করা হবে 4 জুন।
বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতে বইছে লোকসভা নির্বাচনের হাওয়া। 7 ধাপের ভোট গ্রহণ পর্বে 5 বছরের জন্য পার্লামেন্টের নিম্নকক্ষের প্রতিনিধি নির্বাচন করবেন ভোটাররা। দেশটির নির্বাচন কমিশন জানায় 19 এপ্রিল প্রথম ধাপে 21টি রাজ্যে 102টি আসনে ভোট গ্রহণ হবে, আর সবশেষ ধাপের ভোট গ্রহণ হবে 1 জুন। 44 দিন ধরে চলা নির্বাচনে ভোট দেবেন 96 কোটি 80 লাখ ভোটার। তাদের মধ্যে নতুন ভোটার 1 কোটি 82 লাখ। 10,50,000 পোলিং স্টেশনে নির্বাচনী কর্মী হিসেবে থাকবেন 1.5 কোটি মানুষ। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে 2,500-এর বেশি রাজনৈতিক দল। তবে মূল লড়াই হবে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপি এবং বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীর দল কংগ্রেসের মধ্যে। সরকার গঠন করতে হলে কোনো দল বা জোটকে অন্তত 272টি আসনে জিততে হবে। এবার টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় যেতে লড়বেন মোদী। সবশেষ 2019 সালের লোকসভা নির্বাচনে 303 আসনে জয় পেয়েছিল বিজেপি। কংগ্রেস জিতেছিল মাত্র 52টিতে। নাদিয়া তাবাসসুম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভারতের ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর অভিযানে নকশালের শীর্ষ নেতাসহ 29 জন মাওবাদী নিহত হয়েছে। 3 নিরাপত্তা কর্মী সহ আহত হয়েছে অন্তত 6 জন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশটির সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে জানায়, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে রাজ্যটির কাঙ্কের জেলায় যৌথভাবে অভিযান চালায় বর্ডার সিকিউরিটি ফোর্স ও ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড। এ সময় দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়। ঘটনাস্থলে নিহত হন নকশাল নেতা শঙ্কর রাও। ঘটনাস্থল থেকে বিপুল সংখ্যক অস্ত্র জব্দ করা হয়েছে। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে দুর্দান্ত জয়ের পর সেমিতে ওঠার স্বপ্ন বুনছিল বার্সেলোনা। অথচ ঘরের মাঠে পিএসজির কাছে 4-1 গোলে হারে সেই স্বপ্ন ধূলিসাৎ হলো। এমবাপের জোড়া গোলে সেমিফাইনালে পিএসজি। অন্যদিকে রোমাঞ্চকর লড়াইয়ে অ্যাথলেটিকো মাদ্রিদকে 4-2 গোলে হারিয়ে ডর্টমুন্ডও জায়গা করে নিয়েছে শেষ 4-এ। শুরুটা স্বপ্নের মতো হয়েছিল বার্সেলোনার। পিএসজির বিপক্ষে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে জিতে এগিয়েছিল। দ্বিতীয় লেগের শুরুতেই রাফিনিয়ার গোল, 4-2 ব্যবধানে বার্সার লিড। সেখান থেকে মুহূর্তেই খেই হারিয়ে ফেলল জাভির দল। ছন্নছাড়া হবার শুরুটা ম্যাচের 29 মিনিটে। বিপজ্জনক ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন বার্সার ডিফেন্ডার রোনাল্ড আরাউহো। 10 জনের দলকে চেপে ধরে প্রথমার্ধেই ডেম্বেলের গোলে সমতায় ফেরে পিএসজি। বিরতির পর ব্যবধান বাড়ায় ভিতিনহা, আর বার্সা ক্রমশই ম্যাচ থেকে ছিটকে যেতে থাকে। 2-1টা আক্রমণ সম্ভাবনা জাগালেও ছন্দ হারিয়ে আর কামব্যাক করতে পারেনি বার্সা। খেলার মধ্যে তাদের চিরাচরিত গোছানো ফুটবল দেখা যায়নি। কাউন্টার অ্যাটাকের চেষ্টা ব্যর্থ হয়েছে। হতাশায় ক্রোধে শৃঙ্খলা ভঙ্গ করে বার্সা কোচ জাভি ও কোচিং স্টাফের আরও একজন লাল কার্ড দেখেন। 61 মিনিটে পেনাল্টি পেয়ে স্কোরশিটে নাম লেখান কিলিয়ান এমবাপে। শেষ দিকে জোড়া পূর্ণ করে কফিনে শেষ পেরেক ঠুকে দেন এই ফরাসি তারকা। 5 মৌসুম আগে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে খেলেছিল বার্সেলোনা। গেল 2 মৌসুমে গ্রুপ পর্বই পেরোতে পারেনি। জাভির অধীনে বড় কিছুর স্বপ্ন দেখছিল, তবে আবারও হতাশায় শেষ হলো। ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের লড়াই স্বমহিমায় ফিরতে বড়সড় পরিবর্তনই হয়তো লাগবে বার্সার। আরেক কোয়ার্টার ফাইনালে অ্যাথলেটিকো মাদ্রিদের সঙ্গে রুদ্ধশ্বাস লড়াই হয়েছে বরুসিয়া ডর্টমুন্ডের। ঘরের মাঠে প্রথমার্ধেই 2 গোল দিয়ে এগিয়ে যায় ডর্টমুন্ড। দ্বিতীয়ার্ধের 20 মিনিটের মধ্যে 2 গোল শোধ করে ম্যাচ জমিয়ে দেয় সিমিওনের শিষ্যরা। তবে ঘরের মাঠে বরুসিয়া ডর্টমুন্ড ভয়ঙ্কর। প্রতিপক্ষের জালে আর 2বার বল জড়িয়ে 4-2 ব্যবধানে ম্যাচ জিতে নেয় জার্মান ক্লাবটি। 5-4 গোলের অগ্রগামিতায় 1 দশক পর চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে উঠল ডর্টমুন্ড। শেষ 4-এ পিএসজির মুখোমুখি হবে তারা। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টি-20 থেকে অবসর নেওয়া তামিম মুশফিককে বিশ্বকাপে ফেরানোর পরিকল্পনা নেই। জাতীয় দল থেকে দূরে থাকা তামিম ওয়ানডে ও টেস্টে ফিরলে দলের জন্য ভালো হবে বলেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আর টি-20 বিশ্বকাপে উচ্চাশা না রাখার অনুরোধ শান্তর।
তামিম ইকবালকে কাছে পেয়েই বৈঠক করেছেন নাজমুল শান্ত। জানতে চেয়েছেন ভবিষ্যৎ পরিকল্পনা। গণমাধ্যমে খোলাসা করেননি আলোচনার বিষয়বস্তু। তবে তামিমের ফেরার অপেক্ষায় আছেন শান্ত। ওয়ানডে ও টেস্টে দেশসেরা ওপেনারের প্রত্যাবর্তনে ভারসাম্য বাড়বে দলের, আর বাংলাদেশ ক্রিকেটের জন্য হবে স্বস্তির। টি-20 যদিও রিটায়ার করেছে, যদি উনি ফিট থাকেন তাহলে তো যে কোনো ফরম্যাটে আসলেই আমরা খুশি হব। এটা আমার মনে হয়, আমি না, প্রত্যেকটা দেশের মানুষ, প্রত্যেকটা প্লেয়ারই খুশি হবে। সো এটা তো ইচ্ছা, এটা চাওয়া, বাট সবার আগে ওনার চাইতে হবে। দলের প্রয়োজনে মঈন আলী কিংবা বেন স্টোকসরা অবসর ভেঙে ফিরেছেন। টি-20 থেকে অবসর নেওয়া তামিম মুশফিককে নিয়ে বাংলাদেশের কোনো পরিকল্পনা আছে কি? লাস্ট বেশ কয়েকদিন ধরে তো তামিম ভাই একদম ডোমেস্টিকটা খেলছেন, ওনারও ফিটনেসের অনেক ইস্যু আছেন, যেটা নিয়ে ওনার সাথে আমরা আলাপও হয়েছে। সো এই মুহূর্তে এরকম চিন্তা করছি না, বাট ডেফিনেটলি মানে টিমের প্রয়োজনে যে কোনো সময় যে কোনো কাউকে কল করার জন্য প্রস্তুত। প্রত্যাশার পারদ চড়িয়ে অতীতে বিশ্বকাপে ভরাডুবি বাংলাদেশের নিয়মিত চিত্র। এবারে টি-20 বিশ্বকাপে সে পথে হাঁটতে চায় না টাইগাররা। আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, যে এক্সপেকটেশনটা খুব একটা করার দরকার নেই। এক্সপেকটেশনটা মনের ভিতরেই থাক সবার। আপনিও জানেন বাংলাদেশ টিম কি চাই, আমরা প্লেয়াররাও জানি যে আমরা টিমটা কত দূর নিয়ে যেতে চাই। সবাই চাই যে আমরা অনেক বড় কিছু করি, বাট এটা নিয়ে যখন খুব বেশি মাতামাতি হয়, জিনিসটা আমার পার্সোনালি ভালো লাগে না। শ্রীলঙ্কা সিরিজের মতো জিম্বাবুয়ের বিপক্ষেও 5 টি-20তে ভালো উইকেট চান নাজমুল শান্ত। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল এখনকার মতো ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।